কি করছেন আপনি এখানে? কাঁপা কাঁপা গলায় প্রশ্নটা ছুড়ে দিয়েই থমকে দাঁড়ালো সাইফ। দৃষ্টি টর্চের আলোতে চারিদিক এক চক্কর ঘুরিয়ে আবারও স্থির করলো তার মুখে। আপনি এখানে করছেনটা কি? সাইফের বুকের ভেতরটা দম বন্ধের মতো ভারী হয়ে উঠল। কোন শব্দে নিজেকে ব্যাখ্যা দেবে সেই বুদ্ধিই মিলল না। দৃষ্টির সামনে মিথ্যা সাজিয়ে বলা মানে আরো বিপর্যয়। সে খুব ভালোই জানে আসলে ওই দরজার পেছনে কি আছে। ঝাঁকুনি খেলো সাইফের ভেতরটা, তার নিঃশ্বাস পর্যন্ত জড়সড় হয়ে গেল। প্রশ্নটার মানে স্পষ্ট, দৃষ্টির সবটুকু লক্ষ্য করেছে, তবুও সাইফ নির্বাক। তার নীরবতা বাতাসে আরো ঘন অস্বস্তি টেনে আনছে। সাইফের নিস্তব্ধতা দৃষ্টিকে স্থির থাকতে দিল না। সে পাশ কাটিয়ে সরাসরি এগিয়ে গেল ঝোপঝাড়ের সামনে। দুই হাতে ব্যাকুল ভঙ্গিতে কাটা ঝোপ সরাতে সরাতে প্রকাশ করল জং ধরা, বহু বছর অচল হয়ে পড়ে থাকা সেই দরজা। পরক্ষণে চেষ্টা করলো সেটাকে টেনে তুলতে, কিন্তু তার মৃণাল দেওয়া শক্তি সেই মরিচা ধরা লোহার প্রতিরোধ ভেদ করতে পারল না। তখনই সাইফ এগিয়ে এলো, কথা না বলে দরজাটা খুলে দিল সে। লোহার খচমচ শব্দ স্যাঁতসেঁতে রাতটাকে দুমড়ে দিল। দৃষ্টি তার দিকে এক মুহূর্তের জন্য তাকালো, চোখে বিস্ময় আর অল্প স্বল্প আতঙ্কের রেখা। আপনি সত্যি যেতে চান বউ? সাইফের নিমগ্ন প্রশ্নে দৃষ্টি মাথা খানিকটা ওপর নিচ দুলিয়ে সম্মতি জানালো। সাইফ এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে টর্চটা শক্ত করে ধরল। দৃষ্টিকে সাবধানে নামিয়ে নিজেও তার ঠিক পেছন পেছন নামতে লাগলো স্যাঁতসেঁতে সেই সিঁড়িতে। নিচে নেমে আসতেই সামনে গা ঠান্ডা করে দেওয়া কালো অন্ধকার, টর্চের তীক্ষ্ণ আলোর রেখা যেখানে গিয়ে পড়েছে শুধু সেই সংকীর্ণ অংশটাই ধরা দিয়েছে চোখে। বাকি সব এক গহ্বরে অদৃশ্য অতল। বাতাসে এক ভয়ানক পচা ভেজা সাই সাই গন্ধ। দৃষ্টির শ্বাসরন্ধ্রে তিরমির করে উঠল। নাক কুঁচকে ওড়নাটা ঝট করে তুলে ধরল মুখে। ধাপে ধাপে নামতে নামতে হঠাৎ সামনে কিছুটা আলো নজরে এলো। আরো কয়েক কদম এগোতেই কমলা হলুদ অস্থির আলোকছটায় এক কক্ষ পরিষ্কার ফুটে উঠল। ইটের ফাঁকা ঘর, তবু চারপাশে অগোছালো বিশৃঙ্খলার অস্বস্তিকর চিহ্ন। জিনিস জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের বাঁ দিকটায় একটা ছোট তোশক বেছানো, তার পাশে কুৎসিত ভারী লোহার শিকল পড়ে আছে মেঝেতে। দেওয়ালে কোনো ফোড়ক নেই, হাওয়া প্রবেশের সামান্যতম পথও নেই, যেন ইচ্ছে করেই শ্বাস বন্ধ করার মতো বন্দিদশা তৈরি। দৃষ্টি বিস্ময়ে হা হয়ে চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। হঠাৎই দৌড়ে গিয়ে থমকে দাঁড়ালো শিকলের পাশে। সেই ধাতব শিকলের গায়ে ছোপ ছোপ শুকনো রক্ত, বহুদিনের পুরানো সেই দাগ। দৃষ্টির বুকের ভেতরটা কেঁপে উঠল, আতঙ্কে মুখটা থরথর করে উঠল। সে ধীরে ধীরে ঘুরে তাকালো সাইফের দিকে। এখানে কাকে বন্দি করে রাখা হয়েছিল? সাইফ এক মুহূর্ত থেমে নরম স্বরে বলল, আমি জানি না। কাল রাতে আপনি বলার পর এখানে প্রথমেই নেমেছি আমি। সবকিছু তখনও এমনভাবেই ছড়িয়ে ছিটিয়ে ছিল। দৃষ্টির চোখ দুটো অসহায়ের মতো বড় হয়ে উঠল। এই জায়গাটা বহু পুরানো, দেওয়ালের স্যাঁতসেঁতে দাগ, বাতাসের খামচে ধরা গন্ধ, সবই সাক্ষী বহু অজানা সময়ের। জিনিসপত্রের ক্ষয়ক্ষতির দিকে তাকালে মনে হয় বছর বছর ধরে এখানে কেউ অচল হয়ে পড়েছিল। কতদিন কে জানে কেন? তার মাথা নিবারণ অচল শূন্যতায় ডুবে গেল। এটা কে করেছে? আপনার বাবা? এক মুহূর্তে স্তব্ধতা ভেদ করে সাইফের সংক্ষিপ্ত উত্তর, হতে পারে। দৃষ্টির হাঁটুতে কম্পন ধরে গেল। একজন মানুষ কতটা অমানবিক হলে এমন কুকর্ম করতে পারে? ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল তার কপোল বেয়ে। সাইফ চারিদিকে আরো একবার তাকিয়ে নিচু গলায় বলল, আমি এখান থেকে কিছু জিনিসপত্র নিয়েছি। এটা দেখে বোঝার চেষ্টা করব কার। এখন এখান থেকে বের হয়ে যাই, চলুন।
এই জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো নিরাপদ নয়। অভিশপ্ত গন্ধে দৃষ্টির মাথা এমনিতেই ঝিম ধরে আছে। কোনো কিছু দেখার শক্তি বা ইচ্ছা কিছুই অবশিষ্ট নেই। তাই সে আর তর্ক না বাড়িয়ে সাইফের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো। অত্যন্ত সতর্ক ভঙ্গিতে দৃষ্টিকে ওপরে তুলে এনে সাইফ আগের মতোই সবকিছু গুছিয়ে দিল। তারপর হাত ধরে নিয়ে এলো ঘরের ভেতরে। ঘরে ঢুকতেই দৃষ্টি হঠাৎই ধপ করে কাউসে বসে পড়ল। মাথায় ঝিমুনি দিচ্ছে, চাহনি ঝাপসা, বুকের ভেতর ভয়ে জমাট। ওখানে কোনো মেয়ে ছিল? ফিসফিস করে উচ্চারণ মাত্র, তবু সেই স্বর ঘরটাকে কাঁপিয়ে দিল। সাইফ চুপচাপ এসে বসলো তার পাশে। দৃষ্টির চোখ জ্বলজ্বল করছে আতঙ্কে। আমি কাপড় দেখেছি। ওটা মেয়েরই কাপড়, তাই না? সাইফের দিকে তাকিয়ে আবারও কথাটা বলে উঠল দৃষ্টি। সাইফ কিছু না বলে তাকে ধীরে টেনে নিল নিজের কাছে। দৃষ্টির শরীর কাঁপছে। ভেতরের তীব্র ভয় তার কাঁধে কাঁপুনি তুলে দিয়েছে। শান্ত হন, এত ভেঙে পড়বেন না। এই জন্যই আপনার বাবা আমাকে এত আদিক্ষেতা দেখিয়েছিল। এই জন্যই মানুষটা কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে, কত পাপ জমালে এমন সাহসে আসে। সাইফ তার চুলে ধীরে ধীরে হাত বোলাতে লাগলো। দৃষ্টির বুকের ভেতরের যন্ত্রণা পাক খেয়ে উঠছে। অতীতের পুরানো ভয়েরা আবারও মাথায় তুলেছে। আবারও কথা বলতে যাবে, হঠাৎই সাইফ তার ঠোঁটে আলতো আঙ্গুল রেখে থামিয়ে দিল। মাথা নেড়ে ইশারায় বোঝালো, এখন নয়। দৃষ্টির চোখের পাতা হালকা কেঁপে উঠল। সাইফ গভীর মনোযোগে তার চোখের দিকে তাকিয়ে ধীরে কাছে এলো। তার স্পর্শে দৃষ্টির কাঁপন আর একটু করে থিতিয়ে গেল। দৃষ্টি অসাড় হয়ে সাইফের টি শার্ট ধরে শক্ত করে। আশ্রয় খুঁজে পাওয়া মেয়েটার সে কি মরিয়া আকুলতা! সাইফ তাকে কোলে তুলে নিল। মাপা পদক্ষেপে এগিয়ে গিয়ে দৃষ্টিকে শুইয়ে দিল বিছানায়। ঘরের আলো নিভে গেল। দৃষ্টির বুকের সমস্ত ব্যথা, সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে গলে গেল সাইফের নীরব আশ্বাসে। ভোরের আলো ধীরে ধীরে ঘরের নিস্তব্ধতায় ঢুকে সুশোভিত পরত ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। সেই আবছা আলোক রেখায় নীলিমার দেহ কেঁপে উঠল হালকা শিহরণে। অর্ধচেতন ঘুমের তরঙ্গে সে স্পষ্ট অনুভব করল কেউ একজন তাকে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছে। ভেতরের গাঢ় ইন্দ্রিয় তীক্ষ্ণ সংকেতে সেটাই জানিয়ে দিলেও চোখের পাতা তুলতে তার প্রবল যুদ্ধ করতে হয়েছে। জ্বরের নিঃসহায় ভারে শরীর নিস্তেজ, ক্লান্ত, কাহিলতায় ডুবে গেছে। চোখের কারুকাজ খুলতেই আলোর লোমশ রেখা এসে বিঁধল তার দৃষ্টিতে। ধীরে মাথা ঘুরিয়ে চারিদিকে তাকাতেই বিস্ময়ের ঢেউ ছড়িয়ে গেল। ঘর শূন্য। দরজার কোণটায় চোখ পড়তেই বোঝা গেল দরজা সামান্য খোলা। মাথার ভারটা সামলাতে সামলাতে সে ব্ল্যাঙ্কেট সরিয়ে উঠে বসল। পা নামিয়ে দাঁড়ানো মুহূর্তেই মাথা দুলে উঠল। মেরুদণ্ডে তীব্র টান ঢোকে। চোখের দৃষ্টি গাঢ় কুয়াশায় ঢেকে গেল। পর মুহূর্তেই ধপ করে আবারও বিছানায় উঠে বসে পড়ল সে। সাবধান! কোনো এক অগোচর কণ্ঠস্বর তার কানে এসে থেমে গেল মাঝপথেই। নীলিমা মাথা কাত করে দরজার দিকে তাকালো। আশ্চর্য! সেখানে কেউ নেই, কিন্তু তার দৃষ্টির অগোচরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইমন। দুই হাতে মুখটা ঢেকে ফেলায় তার শ্বাস পর্যন্ত ধরা যায়নি। অল্পের জন্য দৃশ্যমান হয়ে যাওয়া বিপদ থেকে বেঁচে গেছে সে। এরপর নীলিমা তাকানোর আগেই সরে গেছে সেখান থেকে। নিজের ভুল ভেবে নীলিমা আর কিছু অনুসন্ধান না করে ধীরে উঠে নিজেকে সামলে টলমল পায়ে চলে গেল ওয়াশরুমের অভিমুখে। মাঝখানে কেটে গেল আরো 6 দিন। রাতের বেলা পালাবদল গগনার বাইরে। উজানের জীবনের সময় শুধু কাজের চাপের নদীতে ভাসতে থাকা এক গতিহীন স্রোত। নতুন ব্যবসার জোয়ারে
সে এতটাই নিমগ্ন যে নিজের পায়ের শব্দটুকুও গুনে ওঠার অবকাশ নেই তার। সেই ব্যস্ততার উথলে ওঠা মুহূর্তে দরজায় নরম ধাক্কা দিয়ে ঈশিতার মা প্রবেশ করলেন তার কামরায়। উজান বাবা, একটা কাজ করতে পারবে? উজান ল্যাপটপের নীল আলো থেকে দৃষ্টি তুলে তাকালেন তার দিকে। বলো ছোট মা। মহিলা দ্বিধাহীন স্বরে বলেন, দৃষ্টিকে একটু আসতে বলবে এই বাড়িতে? উজানের ভুরু কুঁচকে উঠল। এত তাড়াহুড়ো কেন? কিছু হয়েছে কি? মহিলার মুখে লুকানো আনন্দের ঝিলিক। তিনি হাসি মুখেই উজানের পাশে বসে পড়লেন। আজকে আমার মেজ বোন আর তার ভাসুরের ছেলে সহ কয়েকজন মেহমান আসবে ইশতিয়াককে দেখতে। শব্দগুলো উজানের কানে পৌঁছাতেই অদৃশ্য আকাশ বিদীর্ণ হয়ে ঝটকা মেরে পড়ল তার মাথায়। মেঘহীন মেঘহীন বজ্রপাত। গলার ভেতর কোথাও স্বর আটকে গেল। কপালের রাগগুলো বিচ্ছিন্ন উত্তেজনায় তীব্র হয়ে উঠল আচমকা। দেখতে আসবে মানে? তার সেই দৃঢ় স্বর শুনে মহিলা সামান্য কেঁপে উঠলেন। চুপ হয়ে থাকা অবস্থাতেই উজানের কণ্ঠ আবার তীক্ষ্ণ হয়ে উঠল। ইস্যুকে বিয়ে দেওয়ার পায়তারা করছো নাকি? আসলে ছেলেটা খুব ভালো মানে? এখনো বিয়ের বয়স হয়েছে ঈশিতার? এত তাড়াতাড়ি কেন উথাল পাথাল হয়ে উঠলে? ওকে তাড়িয়ে দিতে এত অস্থিরতা কেন তোমার? উজানের স্বর হঠাৎই চড়ল। সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে পড়ল তীব্র উত্তেজনায়। ভদ্রমহিলা দিশেহারা। কি ব্যাখ্যা দেবেন? কোন শব্দে পরিস্থিতি সামলাবেন? কিছুই বুঝে উঠতে পারছে না। এখন কোনো দেখাদেখি হবে না। কিন্তু ওদের তো বলেই ফেলেছি, রান্না বান্না প্রায় হয়ে গেছে, তারা রওনা হয়ে গেছে। এখন কিভাবে ফেরত পাঠাবো? আর তারা তো বলেছে পছন্দ হলে শুধু আক্ত করে রাখবে, পরে তুলে নেবে। মা জানে? ওজানের এবার গলা ঠান্ডা রেখে কথাটা বলল। সবাই জানে, বড় ভাবিও আসতে বলেছেন। উজানের মুখের রক্তের উত্তাপ চড়তে লাগলো। চোখের সামনে পেছনে রগের তাণ্ডব। সবার মাঝে কি আমি পড়ি না? তোমাদের এ কেমন আদব? মেয়ের ভবিষ্যৎ নিয়ে এত বড় সিদ্ধান্ত নিলে আর আমাকে জানানো সামান্য সৌজন্যটুকু মনে হলো না? আসলে হয়ে গেছে, আর শুনতে চায় না। যারা আসছে তাদের খাইয়ে দিয়ে বিদায় করবে। ইস্যুকে কোথাও দেখাতে হবে না। বিয়ের বয়স ওর শেষ হয়ে যাচ্ছে না? ওর জন্য ওই ছেলের থেকেও হাজার গুণ ভালো মানুষ পাওয়া যাবে। কিন্তু উজান ধীরে ঘাড় কাত করে তাকাতেই ভদ্র মহিলার বাকিটুকু গিলে ফেলার মতো অবস্থা। নিজের ভয়টুকু সামলে তিনি চুপচাপ চলে গেলেন সেখান থেকে। দরজাটা বন্ধ হতেই চারিদিকে এক ধরনের গুমোট ভার জমে উঠল। উজানের মাথা টনটন করছে। রাগ, অপমান আর দুশ্চিন্তার ঝড় একসাথে আছড়ে পড়ছে তার মস্তিষ্কে। চারপাশের বাতাস পর্যন্ত তার কাছে এখন অসহ্য ভারী, শ্বাসরুদ্ধকর লাগছে। আয়নার সামনে বসে বসে চুল বুলিয়ে বুলিয়ে আঁচড়াচ্ছিল ঈশিতা। গুনগুন করে গাওয়া তার সুর এক অদ্ভুত নিষ্পাপ আনন্দ। অগোচর বাতাসে ভেসে আসা সেই প্রফুল্লতার রেশ। দরজার কাছে আসা উজানের পা থামিয়ে দিল। সেই গুনগুন তার কানে সুর হয়ে নয়, হিংস্র বিষধারার মতো দপদপ করে রক্তে ছড়িয়ে যেতে লাগলো। এত সুখ আসে কোথা থেকে ওর? উজানের ভেতরের তীব্র এক প্রতিক্রিয়া দপদপ করে উঠল। সজোরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে। ধপ করে চমকে উঠল ঈশিতা। চিরুনি হাত থেকে ছিটকে পড়ে মেঝেটাতে লুটিয়ে গেল। দুই হাত বুকের ওপরে তুলে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। উজানের এমন অগ্নিমূর্তি দেখে আগে সে দেখেনি। উজান তড়িঘড়ি পায়ে এগিয়ে এসে একেবারে তার সামনে থামল। এক ঝটকায় ঝুঁকে এলো। এত কাছে যে তার উত্তাপ শ্বাস ঈশিতার চোখ মুখ পুড়িয়ে দিতে লাগলো। ভয় পেয়ে সে চোখ দুটো সংকুচিত করে ফেলল। পরের মুহূর্তেই ড্রেসিং টেবিলের ওপর উজান সজোরে থাবা বসিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, খুব শখ না বিয়ে করে ফেলার? এত শখ আসে কোথা থেকে তোমার? ঈশিতা গলা শুকনো হয়ে চোখের পাতা পিটপিট করে খুলল। চোখাচোখি হতেই
অবাক বিস্ময়ে তার ভুরু কুঁচকে গেল। মাথা খানিকটা পেছনে সরিয়ে সে কাঁপা কাঁপা গলায় বলল, বিয়ে? কার বিয়ে? এত ভান করছো কেন ঈশিতা? উজানের রাগ আবার স্ফুলিঙ্গের মতো করে মাথা তুলে জ্বলে উঠল। ঈশিতার মুখের সামনে আরো একটু ঝুঁকে এলো সে। এমন ভাব ধরেছিস যেন কিছুই জানিস না, অথচ এখানে বসে মুখে পাউডার ঘষে ল্যাজে গোবরে সাজছিস। ঈশিতা ভুরু কুঁচকে তাকালো। কি বলছো তুমি? আমি তো এমনি চুল আঁচড়াচ্ছি। আর আজকে মেহমান আসবে, তুমি জানো না? তোমার ইচ্ছে আমি কি জরিনার মতো নোংরা কাপড় পরে বসে থাকবো? উজান ঠোঁট কামড়ে ধরে রাগ সামলাতে লাগলো। সেই অল্প নিয়ন্ত্রণে চোখের রং প্রায় লালচে হয়ে উঠেছে তার। ওই দহনময় মুখ দেখে ঈশিতা একবার ঢোক গিলে নিল, কিন্তু মুখের অভিব্যক্তিটুকু বদলালো না। উজানের ভেতরটা পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে। আর এই মেয়ে তার সামনে দাঁড়িয়ে তার রাগটাকে খুঁটি খাঁটি উপহাস বানিয়ে ফেলেছে। হঠাৎ দুই হাতে উজানের বুক ঠেলে নিজেকে সরিয়ে নিল ঈশিতা। দৃঢ় ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে। সরো তো, আমাকে তৈরি হতে দাও। আজকে আমার খালামণি আসবে, এটা তুমি জানো না? আর তার সাথে পিয়াস ভাইয়াও আসছে। ইস, কত বছর পর পিয়াস ভাইয়ার সাথে দেখা হবে, ভাবতেই কি যে খুশি লাগছে আমার। বলার শেষ শব্দটুকু ফসকে বেরোতেই আয়নার সামনে গিয়ে আরো খুশি মাখা ভঙ্গিতে পেনিটেল বাঁধতে পনিটেল বাঁধতে লাগলো ঈশিতা। সামনে থেকে দুগুচ্ছ চুল বের করে ঠিক তখনই তার রাবারটা টেনে খুলে ফেলল উজান। চুল ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঈশিতাকে দেওয়ালে চেপে ধরল সে। ঈশিতা মুহূর্তের মধ্যে জমে গেল একদম বরফখণ্ডের মতো। উজান তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমাকে জ্বালাতে খুব ভালো লাগছে তাই না? আমাকে পুড়তে দেখে বেশ শান্তি পাচ্ছিস তুই? ঈশিতা ধাক্কা দিতে যাচ্ছিল, কিন্তু উজান তার দু হাত কবজি থেকে চেপে তুলে রাখলো মাথার পাশে, দেওয়ালে ঠেসে। অন্য হাতটা তার কোমরে গিয়ে তাকে এত কাছে টেনে আনলো যে দুজনের শ্বাস একে অপরকে ছুঁতে লাগলো। ভালো হচ্ছে না কিন্তু ইস্যু পাখি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিস না। ঈশিতা বিস্ফোরিত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে পলক ফেলে নরম স্বরে জিজ্ঞেস করলো, আমাকে ভালোবাসো? প্রশ্নটা শোনা মাত্র উজানের চোখের তেজ গলে নরম হয়ে এলো, হাতে থাকা বাঁধনটাও শিথিল হলো। সে কিছুই বলল না, চেয়ে রইল শুধু ঈশিতার চোখের গভীর খাতে। বলো, শেষবারের মতো সুযোগ দিচ্ছি, না বলতে পারলে সরো, আমাকে তৈরি হতে হবে, সবাই চলে আসবে। উজান এখনো নীরব, তার আঙ্গুলগুলো ধীরে ধীরে ঈশিতার কবজি থেকে সরে গেল। ঈশিতা সেই সব দেখল একটু আহত দৃষ্টিতে। উজান সম্পূর্ণ হাত ছেড়ে দিতেই সে অল্প নড়ে উঠল, তারপর কোনো কথা না বলে, কোনো অভিযোগ না রেখে পাশ কাটিয়ে সরে গেল। আবারও এক বিরতিহীন টানে ঈশিতার কবজি আবার নিজের দখলে নিয়ে নিল উজান। একই মুহূর্ত সে ঘুরে এসে সরাসরি উজানের বুকে ধাক্কা খেল। বুকটা যেন ইটের দেওয়াল ধাক্কা অভিঘাতে ঈশিতার মাথা হালকা নড়ে উঠল। উজান দু হাতে তার কোমরটা জড়িয়ে একেবারে নিজের সঙ্গে মিশিয়ে নিল। চোখে চোখ রেখে তীক্ষ্ণ গম্ভীর স্বরে বলল, তোকে আমার চাই। ঈশিতা গিলল, তারপর নরম স্বরে বলল, আর? আমার তো তোকেই লাগবে। আর? তুই শুধু আমার। আর? উজানের গলা থমকে গেল, চোখের দৃষ্টিটা ঘনীভূত হলো। ভাবলো, আরেকটু ভাবলো, তারপর কোনো সিদ্ধান্তে পৌঁছে হঠাৎই ঝুঁকে এলো, আলতো করে চেপে ধরলো ঈশিতার অধর। এমন স্পর্শে আগে কখনো পড়েনি ঈশিতার। মনে হলো পুরো সত্তাটা গভীরে জোয়ারে ভেসে যাচ্ছে। হাতটা থরথর করছে, চোখের পাতা শক্ত করে বন্ধ হয়ে গেল। আঙ্গুলগুলো খামচে ধরেছে উজানের টি শার্ট। মুহূর্ত কয়েক পরে উজান সরে এলো, তবে চোখ সরল না। যে কথাটার জন্য তোর এত ছটফটানি, সেটা তোকে আমি খুব আয়োজন করে বলবো, জোর করবি না।
আর বেশি বাড়াবাড়ি করলে এই ধরনের শাস্তি পাবি, সহ্য হবে কিনা ভাবিস। ঈশিতা লাজুক হেসে তার বুকে দুটো কিল মারল, চুল টেনে ঠিক করে অন্যদিকে তাকিয়ে বলল, এমনিতেও আমি আম্মুকে বারণ করে দিয়েছি, তুমি শুধু শুধু রাগ দেখাচ্ছিলে। উজান ভুরু উঁচু করলো। মানে তুই সব জেনে মজা নিয়েছিস, আমাকে বাধ্য করেছিস এমন কাজ করার জন্য? ঈশিতা এবার ঘুরে তাকালো। তুমি যে এমন বেহায়া তা কি আমি জানতাম? ওজান এগিয়ে এলো এক পা। এদিকে আয়, আরেকটু আদর করি, কম হয়ে গেছে। উজানের বাচ্চা, বলে ঘুরে দৌড় দিল ঈশিতা। উজান সেই দিকে তাকিয়ে মাথা চুলকে মুচকি হেসে ফেলল, একটা পরম তৃপ্তির হাসি, যা শুধুই ঈশিতার জন্য। কেটে গেল আরো কয়েকটা দিন। সময় তার নিজস্ব নিষ্ঠুর গতিপথে অগ্রসর হতে থাকে। কারোর জন্য বিরতি নেই, কারোর জন্য স্থিরতার দান নেই তার। কোন খাত দিয়ে দিন শেষ হয়ে যায়, আবার কোন অদেখা ফাঁক দিয়ে নবদিন প্রবেশ করে, তার কোনো হিসেব ধরে না জীবনের খাতায়। দৃষ্টির শরীরটা কয়েকটা দিন ধরে ভেঙে চড়ে আসছে। ভেতরে এক অজানা অবসাদ বাসা বেঁধেছে। হালকা কোনো কাজেই দম ফুরানো ক্লান্তি গ্রাস করে ফেলে সবটা শরীর। মাথার ভেতর উঠছে অসংলগ্ন ঘূর্ণিঝড়। হঠাৎ হঠাৎ ধপ করে চোখের সামনে আলো নেভার মতো করে অনুভূতি হয়। তবে এই ব্যাপারে সাইফকে কিছুই জানায়নি সে। জানালেই সে অকারণেই চিন্তার পাহাড় বসিয়ে ফেলবে। বাড়ির উত্তর প্রান্তের থাকা লাইব্রেরিতে মুখোমুখি বসে আছে সাইফ আর ইমন। দুজনেই জরুরি ব্যাপারে কথা বলছে। দিনের বেলায় এই দিকটায় কারোর তেমন আসা যাওয়া হয় না, তাই গোপনে আলাপের জন্য এটাই তাদের বিশেষ জায়গা। আসবো? দরজার দিক থেকে ভেসে আসা দৃষ্টির ক্ষীণ ডাকেই সাইফ আর ইমন চোখ ফিরিয়ে তাকালো। ট্রে হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে সাইফ হালকা মাথা নেড়ে অনুমতি দিল। দৃষ্টি ম্লান হাসি ছড়িয়ে বলল, ভেতরে ঢুকলো। অনেকক্ষণ ধরে এখানে আছেন, তাই নাস্তা নিয়ে এলাম। লাগলে বলবেন। কথা কাঁথা বালিশও এনে দিব? কাঁথা বালিশ দিয়ে কি করব ভাবি? চায়ের কাপ তুলতে তুলতে ইমনের ঠাট্টা শোনা গেল। দৃষ্টি সাইফের দিকে কাপ এগিয়ে দিতে দিতে নির্লিপ্ত স্বরে বলল, আজকাল দিনের অর্ধেকটা সময় তো আপনারা এখানেই কাটিয়ে দেন, তাই ভাবলাম কাঁথা বালিশ দিলে এখানেই রাত গুজরে নেবেন। না না, আমি আমার বউ ছাড়া ঘুমাতে পারবো না, একেবারেই অসম্ভব। এক হাত অনিয়ন্ত্রিত ভঙ্গিতে নাড়িয়ে ঘোষণা করলো সাইফ। দৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো। সাম্প্রতিককালে লোকটার নির্লজ্জতার মাত্রা হারিয়েছে। যেখানে সেখানে প্রেমের আবেগ ছড়িয়ে পড়ে তার। ঘুরে দাঁড়াতেই দৃষ্টির মাথার ভেতর আকস্মিক এক ঘূর্ণিপাক উঠল। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। সে হাত বাড়িয়ে টেবিলের ধার চেপে ধরল। আঙ্গুলগুলো অবচেতন শক্তিতে কাঠের কোণা খামচে ধরল। ক্ষীণ আওয়াজে ইমন আর সাইফ একসাথে তাকিয়ে উঠল তার দিকে। কি হয়েছে আপনার? শরীর খারাপ নাকি? চেয়ারের ঘর্ষণ ধ্বনি কাটিয়ে সাইফ এক লাফে দৃষ্টির সামনে এসে দাঁড়ালো। দৃষ্টি কষ্টে নিজেকে গুছিয়ে ফিসফিস করল, না না, কিছু না, আপনারা কাজ করুন, আমি যাই। কথা শেষ হতেই পা বাড়ানো দৃষ্টির শরীর হঠাৎই ভারহীন হয়ে গেল। মাথার ভেতর প্রচণ্ড দোল খেয়ে দেহটা নিচে নামতে লাগলো, কিন্তু মাটিতে পড়ার আগেই সাইফ তাকে তুলে থামিয়ে দিল। মুহূর্তেই তার মুখে আতঙ্কের ছাপ গাঢ় হয়ে উঠল। এই বউ, কি হলো আপনার? দৃষ্টির নিথর দেহ তার বাহুর ভাঁজে নিস্পন্দন পড়ে রয়েছে। নাড়ির সাড়া নেই, চোখের পাতা স্থির। ইমন ডাক্তারকে ফোন দেয় এখনই। কঠোর কাপা নির্দেশ ছুড়ে দিয়ে দৃষ্টিকে কোলে তুলে লাইব্রেরি থেকে দ্রুত বেরিয়ে গেল সাইফ। পায়ের শব্দে গম গম করতে লাগলো করিডোর। নিজের রুমে পৌঁছে তড়িঘড়ি করে বিছানায় শুইয়ে দিল দৃষ্টিকে। তার মুখের উপরে নেমে থাকা অস্বস্তিকর ফ্যাকাশে ছায়া দেখে বুকের ভেতর
অদ্ভুত শীতলতার ভয় জমাট বাঁধতে লাগলো সাইফের। বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে পৌঁছাতেই সাইফ ছটফট করা আতঙ্কের ওপর দাঁড়িয়ে হঠাৎ সোজা হয়ে উঠল। চাচা, দেখেন তো কি হয়েছে ওনার? আচমকা মাথা ঘুরে অচেতন হয়ে পড়ল কেন? তাড়াতাড়ি দেখেন, এখনো জ্ঞান ফিরছে না কেন ওনার? আরে শান্ত হও, আমাকে দেখতে দাও, তুমি বাইরে যাও। না, আমি এখানেই থাকবো। ডাক্তার মুহূর্তের জন্য চোখ তুললেন। সাইফের মুখে যে একগুঁয়ে উৎকণ্ঠার ছায়া হয়ে আছে তা বুঝেই আর কিছু বললেন না। গভীর মনোযোগে দৃষ্টির চেক আপ শুরু করলেন। কয়েক মিনিটের নীরবতা, দৃষ্টির নিথর শরীর আর যন্ত্রের ক্ষীণ শব্দ ছাড়া ঘরে আর কিছুই নড়ছিল না। হঠাৎ ডাক্তার মুখ তুললেন। তার মুখের রেখাগুলোতে গাঢ় গাম্ভীর্যের ছাপ। দৃষ্টির দিকে নয়, সরাসরি সরাসরি সাইফের দিকে চোখে চোখ রেখে তাকালেন। সেই দৃষ্টি দেখে সাইফের বুকের ভেতর মুচড়ে উঠল। কোনো সমস্যা হয়েছে নাকি? কিছু বলছেন না কেন? কি হয়েছে ওনার? ডাক্তার ধীর স্বরে বলেন, বাইরে এসো আমার সাথে। নিজের ব্যাগ তুলে ডাক্তারের রুম ছাড়তেই সাইফ দৃষ্টির দিকে শেষবার তাকালো। তার মুখে নিস্তেজ সাদা ভাব দেখে বুকটা অদ্ভুত টান মেরে উঠল। তড়িঘড়ি করে বেরিয়ে এলো সে। দরজা বাইরে থেকে টেনে লাগিয়ে দিল। ডাক্তার করিডোরে দাঁড়িয়ে সাইফকে খানিকক্ষণ অদ্ভুত গভীরতায় পর্যবেক্ষণ করলেন। তারপর ধীরে ভরাট স্বরে বলেন, এই কাজটা ঠিক করনি তুমি সাইফ। মেয়েটার সাথে এমনটা না করলেও পারতে। সাইফের চোখে ছায়া নেমে এলো। ঠোঁট শুকিয়ে গেল, ভেতরটা কেঁপে উঠল। চাচা, কি হয়েছে ওনার? কোনো ভয়ানক কিছু? ডাক্তার মাথা নেড়ে বললেন, হ্যাঁ, বেশ ভয়ানক হয়েছে। কি? সাইফের কণ্ঠ মনে হচ্ছে কেউ শক্ত হাতে চেপে ধরে রেখেছে। মুহূর্তেই নীরবতার পর ডাক্তার নিজের গাম্ভীর্য ভাঙলেন। ঠোঁটের কোণে ধীরে ওঠালো এক অমায়িক উষ্ণ হাসি। সাইফের কাঁধে আলতো চাপড়ে ধরে বললেন, খুশির খবর আছে, বাবা হতে যাচ্ছ তুমি। এক নিমিষে সাইফের চারপাশের জগৎ স্থির হয়ে গেল। সময়ের কাঁটা কেমন থেমে থাকা নদীর মতো নিষ্ক্রিয় হয়ে গেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। বুকের ভেতর ধক করে কেমন আলোড়ন তৈরি করলো। শরীরটা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল অচেনা আবেগে। স্থির বিস্ফোরিত চোখে কিছুক্ষণ ডাক্তারের দিকে তাকিয়ে রইল। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, একদমই সত্যি। তোমার স্ত্রীকে বিশেষ যত্নে রাখবে। ওর শরীর বেশ দুর্বল, আর মনে হয় কোনো দুশ্চিন্তায় আছে। মা সুস্থ থাকলে সন্তানও সুস্থ হবে, এটা মাথায় রাখবে। এই বলেই ডাক্তার এগিয়ে গেলেন। দরজার কাছে পৌঁছাতে ইমন তাকে বিদায় জানালো। তাদের কথোপকথন যে ইমন শুনেছে তা তার মুখের আলোয় বোঝা যাচ্ছিল। বুকের ভেতরটা উল্লাসে ভরে উঠেছে তারও। ইমন ফিরে আসতেই দেখল সাইফ এখনো অবশ দাঁড়িয়ে আছে এক জায়গায়, স্থির। বুকের ভেতর ঝড়ের মতো কিছু বয়ে যাচ্ছে তার। ইমন কাছে আসতেই হঠাৎই সাইফ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। নিজের আনন্দের এই ভার সে একা বহন করতে পারছে না। সাইফের চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু, শব্দহীন, গভীর, উচ্ছ্বাসিত অশ্রু। ইমন, তুই শুনেছিস ডাক্তার কি বলল? শুনেছিস ভাই? আমি নাকি বাবা হব রে। ডাক্তার আমার সাথে মজা করলো না তো? আমি সত্যি বাবা হব, সত্যি। আমার মাথায় ঢুকছে না। সত্যি বলেছে ভাই, আমি তো চাচ্চু হব। ইমন কথাটা বলতেই সাইফ হঠাৎই তাকে ছেড়ে খানিক দূরে সরে দাঁড়ালো। আর তারপর একেবারে হাউমাউ করে কেঁদে উঠল। একজন শক্ত কঠিন মানুষ হঠাৎ শিশুর মতো কেঁদে ভেঙে পড়ার মতো। সে কি কান্না! কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে কাঁদলো। বলল, আমার বউটা এত ভালো কেন রে এমন? এত খুশি দিতে দিতে আমাকে পাগল না করে দেয়। ইমন নিজের হাসি চেপে রাখতে না পেরে ঠোঁট কামড়ে মাথা নিচু করলো। আহারে থামেন ভাই, কেউ দেখলে কি ভাববে? তুই বুঝবি না। আমি আমি আজ অনেক খুশি। আজ। শেষের শব্দগুলো আর বেরোতেই পারল না। তার মুখ ফ্যাকাশে হয়ে উঠল। চোখের সামনে
আলো দুলে উঠল। পরেক্ষণে সাইফের শরীর দুলে মাটির দিকে ঢলে পড়ল। ইমন পাঞ্জাবির কলার ধরে দ্রুত তাকে থামিয়ে ফ্লোরে শুইয়ে দিল। স্তব্ধ হতভম্ব হয়ে তাকিয়ে সাইফের নিথর মুখের দিকে। প্রেগনেন্ট কি ভাবি হইছে নাকি ভাই হইছে? এই নমুনা নিয়ে আমি কই যে যাব মাবুদ। তখনই সেখানে এলো নীলিমা। সাইফকে পড়ে থাকতে দেখে দৌড়ে এলো। ভাইয়ার কি হয়েছে? এখানে এইভাবে পড়ে আছে কেন? ইমন একটা হতাশার শ্বাস ছাড়ল। মাথা ঘুরিয়ে তাকালো নীলিমার দিকে। বাপ হওয়ার খুশিতে ভাই অজ্ঞান হয়ে গেছে। যেই বান্দা এখনো আসেই নাই, সে এখনই মা বাপরে জ্ঞানহারা কইরা দিতেছে। দুনিয়ায় আসলে না জানি আরো কত কি দেখাবো। কি? চিৎকার দিয়ে কথাটা বলে উঠল নীলিমা। নীলিমার চিৎকারে এক দফা লাফিয়ে উঠল ইমন। মুখটাকে বাঁকিয়ে তাকালো নীলিমার দিকে। বিড়বিড় করে বলে উঠল, সবগুলো এক একটা নমুনা। এই বাড়িতে মনে হয় আমিই একটা স্বাভাবিক মানুষ। কি বললেন আপনি? কই কি বললাম? ভাইয়া বাবা হবে মানে? ভাইয়া বাবা হবে মানে? আপনি বোঝেন না? ভাই প্রেগনেন্ট। কি? এবার আরেক দফা লাফিয়ে উঠল ইমন। সব আবোল তাবোল হয়ে যাচ্ছে। না মানে ভাবি প্রেগনেন্ট। কথাটা বলেই মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে ফিস ফিস করে উঠল, এই আধা পাগলগুলোর সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাচ্ছি। আমারে বাঁচাও আল্লাহ। তাদের দুজনের কথার মাঝে পিটপিট করে চোখ খুলল সাইফ। চোখের ঝাপসা পরিষ্কার হতেই দেখল দুই জোড়া চোখ উবু হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাকেই দেখছে। তা দেখে লাফিয়ে চিৎকার করে উঠে বসল সাইফ। সাইফের চিৎকারের সাথে সাথে ইমন আর নীলিমাও চিৎকার করে দূরে সরে গেল। ইমন একটা পিলারে হেলান দিয়ে বসে নিজের বুক চেপে ধরল। জোরে জোরে শ্বাস নিয়ে বলে উঠল, আর একটুর জন্য হার্ট অ্যাটাকের থেকে বেঁচে গেলাম। সাইফ উঠে দাঁড়ালো ধীরে ধীরে। আর তখনই নীলিমা ঝাঁপিয়ে পড়ল সাইফের উপর। ভাইয়া, তুমি নাকি প্রেগনেন্ট? সাইফকে জড়িয়ে নাচতে নাচতে কথাটা বলে উঠল নীলিমা। সাইফ তবদা খেয়ে তাকালো ইমনের দিকে। ভাই বিশ্বাস করেন আমি কিছু বলি নাই। ইমন ইশারায় দুই হাত নাড়িয়ে না বোধক বোঝাচ্ছে, মানে এমন একটা কথার ব্যাপারে সে কিছুই জানে না। সাইফ দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলে উঠল, তুই বুঝছস শালার পুত। এরপর নীলিমার উদ্দেশ্যে বহু কষ্টে বলে উঠল, তোর আপু প্রেগনেন্ট, আমি না। ওই একই। আমি ফুপি হব, কি মজা। ইমন আস্তে করে পাশ কাটিয়ে সরে গেল। যাওয়ার আগে কিছু একটা ভেবে আবারও ফিরে এলো। নীলিমার হাত টেনে আবারও হাঁটা ধরলো। নীলিমা রাগী দৃষ্টিতে তাকালো তার দিকে। ইমন তা পাত্তা না দিয়ে সাইফের দিকে তাকিয়ে বলে উঠল, ভাবির কাছে নিয়ে যান আপনি। সাইফ নিচে নেমে চলে গেল ঘরের ভেতরে। নীলিমার হাতটা ধরে টেনে এনে বাড়ির এক কোনায় দাঁড়ালো ইমন। ভাই প্রেগনেন্ট, এটা বললেন কেন? আপনিই তো বলেছেন। আমি তো মুখ ফসকে বলে ফেলেছিলাম। আমিও। ইমন পারে না নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে। এ কোন আপদের পাল্লায় পড়ল। ইমনকে পাত্তা না দিয়ে হাঁটা ধরল নীলিমা। বেনুনি ঘুরাতে ঘুরাতে বলে উঠল, আমি যাই, আমার এখনো অনেক কাজ। ফুপি হব বলে কথা। পেছন থেকে চেঁচিয়ে উঠল ইমন, হ, আমার কোনো কাজ নাই, আমি তো আকাই মা। আমিও তো চাচ্চু হব, আমারও কাজ আরো বেশি কিছু, বুঝছেন? বলেই মুখ ঘুরিয়ে উল্টো পথে হাঁটা ধরল ইমন। দুজন দুই দিকে এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে দুই পৃথিবী উদ্ধার করার দায়িত্ব তাদের দুজনের কাঁধে পড়েছে। বেশ কিছুক্ষণ পর দৃষ্টি চোখ মেলে তাকালো। আঙ্গুল নাড়াতেই টের পেল কোনো অচেনা ভার তার হাতকে আচ্ছাদিত করে আছে। কষ্ট ভরা মাথা সামান্য ঘুরিয়ে তাকাতেই দেখল তার বাঁ হাতের ওপরে শিশু বিড়ালের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে সাইফ। দৃষ্টির চেতনা ফেরার অপেক্ষায়। কখন সে যে ঘুমে ঢলে পড়েছে হয়তো নিজেও জানে না। দৃষ্টি ধীরে সোজা হয়ে বসল। অন্য হাত বাড়িয়ে সাইফের অগোছালো চুলগুলো সরিয়ে দিল মুখের ওপর থেকে। স্পর্শের সেই ক্ষুদ্র আলোড়নই সাইফের ঘুম ভেঙে গেল। মাথা তুলে তাকাতেই দেখল দৃষ্টির দৃষ্টি ইতিমধ্যে তার দিকে নিবদ্ধ।
জ্ঞান ফিরেছে আপনার? এই প্রশান্ত বিস্ময় মাখা হাসি প্রশ্ন করে ছুড়ে দিল সাইফ। দৃষ্টি নীরব সম্মতিতে মাথা দোলালো। দৃষ্টির ধরা হাতটি সাইফ আলতো করে ওপরে তুলল। তার উল্টো পিঠে দীর্ঘ দুটি চুমু এঁকে কনুইয়ে ভর দিয়ে হাতটি ঠাঁই দিল নিজের থুতনির নিচে। তারপর নিরবিচ্ছিন্ন দৃষ্টিতে তাকিয়ে রইল দৃষ্টির চোখের গভীরে। অতঃপর অপ্রস্তুতভাবে তার গাল বেয়ে নেমে এলো দুফোঁটা লবণাক্ত অশ্রু। দৃষ্টি স্থির হয়ে গেল। সামান্য অজ্ঞান হওয়াতেই মানুষটা এমনভাবে ভেঙে পড়ল কেন? তার এই অকারণ কান্না দৃষ্টির বুকের ভেতরে কেমন এক অদ্ভুত শূন্যতা তৈরি করে গেল, যার অর্থ সে এখনো কিছুই ঠিক বুঝে উঠতে পারেনি। কি হয়েছে? কাঁদছেন কেন? আমি তো ঠিক আছি দেখুন। দৃষ্টির কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারিত বাক্যটুকু বাতাসে মিলিয়ে যেতেই সাইফ ধীরে ধীরে হাসল। অনেক ধন্যবাদ আপনাকে বউ, আমাকে এত ভালোবাসা, এত শান্তি আর এত এত অনির্বাচনীয় আনন্দ দেওয়ার জন্য। দৃষ্টি এখনো স্থির। সাইফের কথার উৎস কিছুতেই ধরতে পারছে না। তার এমন বিমূঢ় মুখ দেখে সাইফ নিচু স্বরে মৃদু হাসল। তারপর আলতো করে দৃষ্টির একটি হাত তুলে রাখল দৃষ্টিরই পেটের ওপর। আমাদের মাঝে আরেকজন আসতেই চলেছে, আমাদের ভালোবাসার চিহ্ন। দৃষ্টির শ্বাস থমকে গেল। মুহূর্তের ভেতর দ্রুত চোখ নামিয়ে দেখল নিজের পেটের দিকে। আশ্চর্যের, অবিশ্বাসের, আনন্দ, ভয়ের অদ্ভুত মিশেল চোখে নেমে উঠল। আবার তাকালো সাইফের দিকে। সাইফ নিশ্চুপে মাথা নাড়ালো এবং পরেক্ষণেই দৃষ্টির চোখের কোণে জমে থাকা জল হঠাৎ করেই মুক্ত আকাশ পেল। বর্ষার প্রথম দুয়ারে বৃষ্টির মতো অবাধে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। সাইফ ধীরে ধীরে হাসিতে খাটের ওপরে বসে পড়ল এবং পর মুহূর্তেই দৃষ্টিকে নিজের বাহু ডোরে টেনে নিল। সেই আশ্রয়ে মুখে চাপা দিয়ে হঠাৎ ফুঁপিয়ে ওঠে দৃষ্টি। এমন সংবাদ তার জীবনে আসবে এটা সে কখনো কল্পনার আঙিনাতেও রাখেনি। সাইফ নরম স্বরে তাকে শান্ত করল। তারপর দৃষ্টির কপালে একটা দীর্ঘ চুমু দিল। খানিকটা সরে এসে আবারও তাকালো দৃষ্টির দিকে। দৃষ্টি নিজের পেটের উপরে কাপা আঙ্গুল বুলাতে বুলাতে আরো জোরে কেঁদে ফেলল। কলঙ্ক বয়ে বেড়ানো এই শরীর, এখানে কোনোদিন একটা ছোট্ট প্রাণ বাসা বাঁধবে, আর আমি সেই প্রাণ বয়ে বেড়াবো। কখনো কল্পনাও করিনি শেখ সাহেব। সাইফ দৃষ্টির দুই গাল আলতো করে তুলে ধরল। আপনাকে কতবার নিষেধ করেছি এইসব কথা মুখে না আনতে। আপনি আমার কাছে চিরদিনই নির্মল, কোমল আর পবিত্র। আর আমাদের সন্তানের চোখও আপনিও ঠিক সেই একই রকম পবিত্র থাকবেন। আল্লাহ আমার জীবনে এত সুখ বরাদ্দ রাখবেন কখনো ভাবিনি। সেই রাতের পর তো মনে হয়েছিল জীবনটাই শেষ, কিন্তু ভাঙাচোরা সেই অস্তিত্বটাকেই এভাবে ফের সাজিয়ে দেবেন তিনি, এইটুকু কল্পনায়ও আনেনি, সত্যিই আনেনি। সাইফ নীরবে দৃষ্টির হাতটা ধরল। তারপর সেই হাতের ওপর নিজের অধর ছুঁয়ে বলে উঠল, আপনিও ভালোবাসা পাওয়ার যোগ্য না। নিজেকে কখনো এতটাও তুচ্ছ মনে হয়নি, আর মনে করবে না। দুনিয়ায় সবার কাছে আপনি সাধারণ হলেও আমার কাছে আপনি আমার দুনিয়া। আপনাকে ঘিরেই আমার সকল সুখ, সকল আনন্দ। দৃষ্টির চোখ বেয়ে আরো কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ফিসফিস করে বলে উঠল, কলঙ্কের বোঝা দূরে সরিয়ে এত সুখ আমার কপালে সইবে তো? সকল কলঙ্ক ধুয়ে মুছে এই দুনিয়ার সবটুকু ভালোবাসা, সবটুকু মমতা আমি আপনার পদতলে এনে হাজির করব বউ। কখনো এক মুহূর্তের জন্যেও ভালোবাসার অভাব বোধ করতে দেব না আপনাকে। কথা দিলাম এই দুনিয়ায় সবটুকু সুখ কেবল আপনারই হোক। দৃষ্টি আবার সাইফের বুকে ঢলে পড়ল। হঠাৎই ক্লান্ত হৃদয়ের ভেতর দিয়ে শীতল কোনো তুষার স্রোত বয়ে গেল। মনে হলো বসন্তের সব রঙিন বাতাস
তাকে একসঙ্গে জড়িয়ে ধরেছে। মা হওয়ার অনুভূতি কি তবে এমনই? শরীরের গভীরে ক্ষুদ্র একটি সৃষ্টি স্ফুলিঙ্গ বহন করতে করতে কি প্রতিটি নারী নিজেকে এতটাই পূর্ণ, সুনিপুণ আর অপরূপ মনে করে? এক অদৃশ্য প্রাণ নিজের মধ্যে শ্বাস নিচ্ছে। এই ভাবনাটুকু কি সমস্ত অসম্পূর্ণতাকে ছাপিয়ে এক তীব্র পরিতৃপ্তি আনে? মা শব্দটি উচ্চারণ করলেই কি এত কোমল, এত দূরবোধ্য, এত অনুভূতি আর কড়া আবেশে ভরে ভরে ওঠে দেহ মন। দৃষ্টি বিস্ময়ে শিউরে উঠল। অদ্ভুত, সত্যি অদ্ভুত, অবিশ্বাস্য, অবর্ণনীয় আর অদ্ভুতভাবে পবিত্রও। মাটির পিঞ্জর, লেখনীতে নুরায়েশা মাহানুর। এটি গল্পের শেষ অংশ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।